রামিসা ধর্ষণ হত্যার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণকাল। আর দিনে 6 শিশুর মৃত্যুর তদন্ত প্রতিবেদন বুধবার। গণমুখী উদ্যোগে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের। 10 বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। বাধ্য হয়েই জ্বালানির দাম বৃদ্ধি, বললেন প্রতিমন্ত্রী। সংকট নিরসন হলে সমন্বয় জনতুষ্টির সিদ্ধান্তে বিশ্বাসী নয় সরকার, বললেন তথ্যমন্ত্রী। এবং সড়ক দুর্ঘটনায় 5 জেলায় নিহত 9, ঈদ ছুটিতে হামে 57 শিশুর মৃত্যু। জনসমাগমে বাড়তে পারে সংক্রমণ, বলছেন চিকিৎসকরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জারিন। এবারে বিস্তারিত। পল্লবীতে রামিসা ধর্ষণ হত্যাকাণ্ডে এসেছে নতুন মোড়। চার্জ গঠনের শুনানির জন্য আদালতে তোলার সময় মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের স্ত্রীকে নির্দোষ উল্লেখ করে ডলার নামে এক ব্যক্তি মূল অপরাধী বলে দাবি করেন। ফলে মামলা ঘিরে নতুন রহস্য দানা বেঁধেছে। ইতোমধ্যেই সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু আগামীকাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 15 দিনের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। এমদাদুল হক খানের প্রতিবেদন। আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোমবার থেকে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম। 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে এদিন সকাল 8:45 কারাগার থেকে আদালতে নেওয়া হয়। প্রায় 3 ঘণ্টা পর হাজির করা হয় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে। আদালতের বারান্দায় সাংবাদিকের উদ্দেশ্যে দেয়া সোহেল রানার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। তার দাবি, মামলায় ডলার নামে অন্য একজনের সম্পৃক্ততা আছে। তিনি এই হত্যার পেছনে মূল কলকাঠি নেড়েছেন। রামিসাকে নির্যাতনের কথা স্বীকার করে প্রধান আসামি সোহেল রানা জানান, শিশুটিকে মারার জন্য তাকে 2 লাখ টাকা দিয়েছে ডলার। এদিকে নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করেন সোহেল রানা। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সস্ত্রীক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন। 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড, এই 2টি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। মঙ্গলবার থেকে এই মামলা সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানান তিনি। এই আইনের বাধ্যবাধকতা যে একটানা বিচার কার্য চলিবে, ট্রাইব্যুনাল আগামীকাল তারিখ নির্ধারণ করেছে সাক্ষ্য গ্রহণের জন্য। পরে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানান, মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করা হবে। স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়, এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলেও আশাবাদী তিনি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। আর দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন বুধবার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ওই 6 শিশুর মায়েদের সঙ্গে কথা হয়েছে এবং অপরাধ খুঁজে দেখা হচ্ছে। তিনি বলেন, বিয়ে বিষয়ে অ্যাটর্নি জেনারেল সহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করা হবে। আর দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরো গতিশীল হওয়ার জন্য, আরো প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে।
তারেক রহমানের গণমুখী উদ্যোগে সকল ক্ষেত্রে জবাবদিহিতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বিকেলে তেজগাঁও কার্যালয়ে সরকারের নানাবিধ কার্যক্রম তুলে ধরে প্রেস উইং। সরকার 10 বিষয় অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি অঙ্গীকার রক্ষার দিন, প্রতিটি মুহূর্তই দায়িত্ব পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই জবাবদিহিতা ও সেবার প্রতিফলন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উদযাপন শেষে সকালে সচিবালয়ে যান সরকার প্রধান। ছুটির পর প্রথম কর্মদিবসে তিনি বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিতি এবং সরকারি কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে ছুটির পর সরকারের নিয়মিত কার্যক্রমও পূর্ণমাত্রায় শুরু হলো। এদিকে ঈদ উল আজহার ছুটির পর প্রথম দিনই সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেছেন মন্ত্রী সচিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। স্বজনদের সাথে নির্ঝঞ্ঝাট ঈদ উপভোগ করতে পেরে খুশি তারা। মশিউর রহমানের রিপোর্ট। এবার ঈদুল আজহায় বেশ লম্বা ছুটি পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে আবারও নিজ নিজ দপ্তরে শুরু হয় কর্মযজ্ঞ। যদিও ছুটির পর প্রথম কার্যদিবসে উপস্থিতি কিছুটা কম। যারা কাজ শুরু করেছেন তারা সহকর্মীদের কুশল জিজ্ঞাসার পাশাপাশি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। কর্মকর্তারা বলেন, এবার লম্বা ছুটি পাওয়ায় স্বজনদের সঙ্গে ভালোভাবে ঈদ উদযাপনের সুযোগ মিলে। লম্বা ছুটির কারণে গেট টুগেদার ফ্যামিলির আত্মীয় স্বজন সাথে গেট টুগেদার গুলো ভালো হয়েছে। আত্মীয় স্বজন সবাই মিলে বেশ একটা আনন্দঘন পরিবেশে কাটতে পারছি, কারণ এবং একে অপরের বাসায় গিয়েছি। যথেষ্ট ভালো ঈদ হয়েছে, এরকম ঈদেই আমরা মুসলমানরা আসলে আশা করি, প্রত্যাশা করি। কর্মব্যস্ত জীবনে ছুটির সবটুকু যেন খুব দ্রুতই ফুরিয়ে যায়। এরপর শুরু হয় ব্যস্ততা, টেবিলে মুখ গুজে ফাইলের পর ফাইল দেখে যাওয়া। মশিউর রহমান, মোহনা সংবাদ। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয়ে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের দাম পড়লে বাংলাদেশও কমানো হবে। আলাদা অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, পরামর্শ কমিটির সুপারিশেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তিনি জানান, সরকার জনতুষ্টিমূলক সিদ্ধান্তে বিশ্বাসী নয়। মফিউর রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে রোববার রাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে দাম বাড়ায় সরকার। লিটার প্রতি অকটেন ও কেরোসিনের দাম বেড়েছে 5 টাকা। অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম। এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণেই দাম সমন্বয় করতে হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দাম কমলে বাংলাদেশেও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজাম্পশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি, যদি গ্লোবাল প্রাইস শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এর এখতিয়ার কেবল বিআরসির হাতে। স্বৈরাচার সরকার প্রতিষ্ঠানটির ক্ষমতা কেড়ে নিলেও বর্তমানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে। এটা তো আসলে বার্ক এটা নিয়ে কাজ করে, আমরা কাজ করি না। শুনানির পরিপ্রেক্ষিতে এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল, সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি। আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ইতিপূর্বে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরকার সমন্বয়ের পথে হাঁটেনি, বরং একটি পরামর্শ কমিটি গঠন করা হয়। মূলত সেই কমিটির সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতেই এখন জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয় ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায় নাই, আবার সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে মূলধারা গণমাধ্যমকে বাধা দিলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। মূলধারার
সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মব কালচার তৈরি করে একটি দলের বট বাহিনী গণতন্ত্র ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পল্টনে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপিকে বেকায়দায় ফেলে পুরনো ফ্যাসিবাদের উত্থান হলে অতীতের মতো ভয়াবহ পরিণতি হবে উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, অপপ্রচার চালিয়ে মব কালচার উস্কে দেয়া হচ্ছে। বরাবরই এই সরকার, বিএনপির সরকার আমি বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে কর্মসংস্থানের সরকার, বেকার তৈরি করার সরকার না। এই মেয়েদের কর্মসংস্থান, মেয়েদের ক্ষমতায়ন সহ এত বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের একটি সেক্টর হলো এই গার্মেন্টস সেক্টর। ঈদের ছুটি শেষে বাস, ট্রেন ও লঞ্চ যোগে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকে রাজধানীর প্রবেশ পথগুলোতে ফিরতি যাত্রীদের চাপ ছিল। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফেরার তাড়া কর্মজীবীদের মধ্যে। ঈদুল আজহার ছুটি শেষ হলেও মানুষের ভিড় কমেনি রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। উৎসবের আমেজ এখনও ছড়িয়ে আছে নগর জুড়ে। সেই আনন্দের ধারাবাহিকতায় পরিবার পরিজন ও আত্মীয় স্বজনকে নিয়ে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে এক নজর দেখতে ছুটে আসছেন সব বয়সী মানুষ। ঈদের ছুটির ব্যস্ততার পরও আমাদের কাছে মূল আকর্ষণটাই ডোনাল্ড ট্রাম্প। এখানে এই জন্য আসছি, আমরা দেখবো। এই যে ব্যস্ততা ছিলাম, খুব ব্যস্ত ছিলাম, তারপর এখানে আসা, বাচ্চারা সবাই চাচ্ছে ওনাকে দেখার জন্য। ট্রাম্প নামে যে মহিষটি, ওটা দেখার জন্য, কিন্তু এটা অনেক দূরে রাখছে, যার কারণে আমরা পুরোপুরি দেখতে পারতেছি না। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে ওর চালাটা অনেক নিচু, ওই টিনের তাপে ও অসুস্থ হয়ে পড়বে। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানীর চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। দর্শক, আমরা বিজনের সাথে সংযোগ স্থাপনের জন্য চেষ্টা করছি। বিজন, শুনতে পাচ্ছেন আমাকে? বিজন, চিড়িয়াখানায় মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। আজকে থেকে তো অফিস আদালত শুরু হয়ে গেছে, কেমন দেখতে পাচ্ছেন মানুষের উপস্থিতি? এই আপনার হলো যে মিরপুরের যে জাতীয় চিড়িয়াখানাটি রয়েছে সেই চিড়িয়াখানায় এসেছি এবং চিড়িয়াখানায় আসার পরে দেখছি যে বিষয়টি যে হিসাব করছি কিন্তু একেবারে এই পবিত্র ঈদুল আজহার ছুটি কিন্তু আজকে থেকে শেষ হয়েছে। তবে ঈদুল আজহার ছুটি শেষ হলেও আজকের পর এখনও কিন্তু চিড়িয়াখানায় ভিড় রয়েছে এবং বেলা যত গড়াচ্ছে দুপুরের পর থেকে এই ভিড়টি কিন্তু বাড়তে থাকে। এবং আলোচিত মহিষ আমার সামনে আপনি যেদিন দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এক নজর দেখতে কিন্তু দেশের বিভিন্ন জেলা, উপজেলা, বিভিন্ন শহরগুলো থেকে কিন্তু লোকজন আসছেন এবং তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা অনেক দর্শনার্থীদের সাথেও কথা বলেছি, তারা একটি বিষয় বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে যে খাতির যত্নটি করা হচ্ছে সেটি যেন বহাল থাকে এবং তারা যে এই বিষয়টি বলেছেন এবং তাদের যে অভিমতটি জানিয়েছেন কিছু বিষয়ের উপর ভিত্তি করে, যেমন তারা যখন অন্যান্য প্রাণীগুলো ভিজিট করছেন, দেখছেন, তখন কিন্তু মনে করছেন যে প্রাণীগুলো কিন্তু ক্ষুধার্ত রয়েছে এবং অন্যান্য প্রাণীগুলোর যে হিসাবে কদর করা হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্পকে বর্তমানে যে কদরটি করা হচ্ছে সেটি যেন করা হয়। এই মুহূর্তে আমার সামনে একজন রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা একটু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন এবং কি দেখলেন? আমি আসছি চট্টগ্রাম থেকে শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য। কিন্তু এখানে এসে যেটা দেখলাম, ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে আদর যত্ন করতেছে, ঠিক আছে, অন্যান্য পশুদের বেলায় যদি এটা করতো মানে ভালো হতো। আর ডোনাল্ড ট্রাম্পটা তুলনামূলকভাবে একটু দূরে রাখছে, এটা আমাদেরকে দর্শনার্থী দেখার জন্য একটু কাছে এনে দিলে আমাদের জন্য একটু ভালো হতো। অসংখ্য ধন্যবাদ। জেরিন, আমরা কথা শুনছিলাম,
আমরা কথা শুনছিলাম এই আপনার হলো যে দর্শনার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তারা একটি বিষয় বলেছে ডোনাল্ড ট্রাম্পের উপরে যে আসলে টিনের ছাত্রী দেওয়া হয়েছে সেটি যেন না দেওয়া হয়, তাকে যেন গাছের মধ্যে রাখা হয়, এমনও কিন্তু দাবি তারা জানিয়েছেন এবং এটি দেখতে আসছেন বিভিন্ন এবং শুরু থেকে আপনাকে জানিয়েছে। এবং চিড়িয়াখানার বর্তমান পরিস্থিতি এই ছিল জেরিন। বিজন, আপনাকে ধন্যবাদ। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন, আর এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল থেকে বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলে 3 আরোহী নিহত হয়েছেন। ভোর 6টার দিকে নাটোর বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি বাসে আগুন দিয়েছে স্থানীয়রা। সকাল 10টায় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জয়পুরহাটের খেতলালে একটি দ্রুত গতির পিকআপ ভ্যানের চাপায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 11:30টায় খড়িকাটা খাড়িতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 3 পর্যটক। সকালে মেরিন ড্রাইভ সড়কে মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ঈদুল আজহার সপ্তম 7 দিনের ছুটিতে হামে মারা গেছে 57 শিশু। এ সময় উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 7127 জন। ফলে হাজারো পরিবারের ঈদের আনন্দের বদলে সময় কাটাতে হয়েছে হাসপাতালের বারান্দায়। ঈদের জনসমাগম এবং ভ্রমণের প্রভাবে আগামী দিনগুলোতে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। নাজমুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ঈদুল আজহার সরকারি ছুটি শেষে প্রথম কর্মদিবস। রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে প্রবেশ করতেই চোখে পড়ে ভিন্ন চিত্র। প্রধান ফটকের 2 পাশে রোগীর স্বজনদের ভিড়। কেউ গাছের নিচে মাদুর বিছিয়ে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন, কেউ আবার উৎকণ্ঠা আর অপেক্ষায় বসে সময় পার করছেন। হাসপাতাল জুড়ে ঈদের আনন্দের বদলে বিরাজ করছে উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। এখানে অবস্থানরত বেশিরভাগ স্বজনই হাসপাতালে এসেছেন ঈদের আগে। শিশু সন্তানের চিকিৎসার দুশ্চিন্তায় ঈদের দিনগুলো কখন পেরিয়ে গেছে নেই তার হিসেবও। মনে শান্তি নেই ভাইয়া, বুঝছেন, কারণ বাচ্চা অসুস্থ তো, এই জন্য ঈদও ভালো কাটে নাই। আজকে 14 দিন চলে রানি, তা ট্রিটমেন্ট চলতেছে। ঈদ কোরবানি ফালাইতে বাসায় গরু কিনে আসছে এখানে, তো এখানে অবশ্য তো ভালো সময় কাটার জন্য ঈদের দিন আমরা ওই যে মুড়ি, কেউ বিস্কিট, রুটি এগুলো খেয়ে ঈদের দিন পার করছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ঈদুল আজহার 7 দিনের ছুটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 7127 জন। একই সময়ে মৃত্যু হয়েছে 57 শিশুর। এ সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায় 24শে মে। একদিনেই 1306 জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং মারা যায় 16 শিশু। হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই এখন হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত। নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপে অনেকের অবস্থায় উদ্বেগজনক। ফলে ঈদের আনন্দের বদলে স্বজনদের সময় কাটছে উৎকণ্ঠায়। ঈদের কথা মনেই আসে না, শুধু বাবুর কথাই ভাবতেছি। বাচ্চা অসুস্থ হলে আমাদের ঈদ, বাচ্চা অসুস্থ থাকলে কি ঈদ হয় মায়েদের। ভিতরে মনে করেন অনেক 3টা বাবু মারা গেছে ঈদের আগের দিন রাত্রে। মাদের কষ্ট তো বোঝেনি, মা ছাড়া তো কেউ বুঝবে না। বাবুর অবস্থা শ্বাসকষ্ট হচ্ছে আর জ্বর আছে, ডায়রিয়া আছে। ঈদের সময় দেশজুড়ে জনসমাগম ও মানুষের যাতায়াত বেড়েছে। তাই আগামী দিনগুলোতে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ শিশু হাসপাতালের এই অধ্যাপক। ভিড়ের মধ্যে কিন্তু অনেক রোগী মুভ করছে, তাতে করে কিছু নতুন সংক্রমণ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। বাইরে যে হামে আক্রান্ত হয়েছিল তার যে কমপ্লিকেশন, তার যে জটিলতাগুলো ডেভেলপ করছে, স্পেশালি নিউমোনিয়া, সেই রোগীগুলো কিন্তু ঢাকায় বেশি চাপতেছে এবং স্পেশালি ঢাকা শিশু হাসপাতালের উপর চাপটা বেশি। একই সঙ্গে শিশুদের মধ্যে হামের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ বৃদ্ধিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন এই চিকিৎসক। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন 1179 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং সিলেটে হাম ও উপসর্গে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে 61 জনের। এদিকে ময়মনসিংহে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 44 জন শিশুর। আগস্ট মাস থেকে বরিশাল শিশু হাসপাতালের সেবা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। দুপুরে বরিশাল বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ তদারকি করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শিশু হাসপাতাল চালু হলে রোগীদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ বিভিন্ন কর্মকর্তারা। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মা এবং শিশু স্বাস্থ্যের জন্য যে সেবাগুলো দরকার এবং তার জন্য আমার যেসব ইকুইপমেন্ট এবং যে ধরনের হিউম্যান রিসোর্স দরকার এগুলোকে আমরা ওখানে নিয়ে যেতে চাই, যাতে করে বিশেষ করে মা এবং শিশুদেরকে যেন উপজেলার যে সীমান্ত, তার যে বাউন্ডারি, তার বাইরে আসতে না হয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তোফায়েল আহমেদ 9 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নেতৃত্বে 69-এর গণ অভ্যুত্থান তীব্র রূপ পায়। 1943 সালের 22 অক্টোবর ভোলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামের তোফায়েল আহমেদ জন্মগ্রহণ করেন। নারীরা শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ সভায় তিনি বলেন, দেশের অন্য সব পেশার মতো দুগ্ধ শিল্পে নারীর অংশগ্রহণ বাড়া ইতিবাচক। দুগ্ধজাত পণ্য উৎপাদনে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার এবং দুধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার কাজ করছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। এবারের দুগ্ধ দিবসে মূল প্রতিপাদ্য বিষয় ছিল দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা। দিবসটি উপলক্ষে এতিমদের দুধ খাওয়ানো কর্মসূচি এবং র্যালিতে অংশ নেন সুলতান সালাউদ্দিন টুকু। নারীরা যদি শক্তিশালী হয়, অবশ্যই দেশের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। দুধ জাতীয় পণ্য আমরা কিন্তু নিজেরা আমদানি করি, কাজেই এই জায়গাটি যাতে আমাদের আমদানি না করতে হয়, সেই জন্য দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরিধি কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিই। এবার আন্তর্জাতিক। ইরানের সামরিক স্থাপনায় হামলার জবাবে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হরমুজকে কেন্দ্র করে এক সপ্তাহের মধ্যে এটি উভয় পক্ষের মধ্যে তৃতীয়বারের মতো উত্তেজনা বৃদ্ধির ঘটনা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের যে প্রক্রিয়া বর্তমানে চলছে তা কোনো অস্থায়ী ব্যবস্থা নয়, এবং এ অবস্থান থেকে সরে আসারও কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর কাজেম গারিবাবাদি। অন্যদিকে লেবাননের অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এতে নারীসহ 8 জন নিহত হয়েছেন এবং অন্তত 20 জন আহত হয়েছেন। জবাবে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খেলা খবর ক্রিকেট। আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তাদের এই সফর। আগামী 7 জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার ডক্টর মোহাম্মদ মুসাজি এবং জিম্বাবুয়ের ডক্টর মুখুলানি। আইসিসির 2 সদস্যের এই প্রতিনিধি দল ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। নির্বাচনের বিভিন্ন ধাপ, কার্যক্রম এবং সামরিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফর শেষে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আইসিসির কাছে একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে জমা দিতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে উরুগুয়ে। প্রধান কোচ মার্সেলো বিয়েলসার এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক তারকা ফরওয়ার্ড লুইস সুয়ারেজ এবং অভিজ্ঞ মিডফিল্ডার নাহিতান নান্দেজের বাদ পড়া। ইন্টার মায়ামির হয়ে ফর্মে থাকলেও দলে জায়গা পাননি সুয়ারেজ। তরুণদের নিয়ে গড়া এই দলের আক্রমণ ভাগ সামলাবেন ডারউইন নুনেজ এবং মিডফিল্ডার নেতৃত্বে থাকবেন ফেদেরিকো ভালভার্দে।
আগামী 15 জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে উরুগুয়ে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামিসা ধর্ষণ হত্যার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণকাল। আর দিনে 6 শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন বুধবার। গণমুখী উদ্যোগে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের। 10 বিষয় অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। বাধ্য হয়ে জ্বালানির দাম বৃদ্ধি, বললেন প্রতিমন্ত্রী। সংকট নিরসন হলে সমন্বয়, জনতুষ্টির সিদ্ধান্তে বিশ্বাসী নয় সরকার, বললেন তথ্যমন্ত্রী। এবং সড়ক দুর্ঘটনায় 5 জেলায় নিহত 9, ঈদ ছুটিতে হামে 57 শিশুর মৃত্যু। জনসমাগমে বাড়তে পারে সংক্রমণ, বলছেন চিকিৎসকরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।